নমস্কার। ভারতবর্ষে রাজনৈতিক পটভূমিতে আজকে একটা বিশাল ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, একটা ঐতিহাসিক নিদর্শন। তার কারণ এর আগে কোনোদিন সিটিং মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী নিজের কেস নিজেই সুপ্রিম কোর্টে লড়েনি, উকিল দিয়ে লড়িয়েছেন। সেটা করলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরকম বহু নজির ঘটিয়েছেন গত 15 বছর ধরে। যেমন সারদা কাণ্ডে যখন সিবিআই তদন্ত হয়, নিজে গিয়ে বুক চিতিয়ে সিবিআইদেরকে আটকেছিলেন এবং ঘাট ধরে বার করে দিয়েছেন। এই সারদা তদন্ত উনি রুখে দিয়েছিলেন। যখন নিজের বাড়িতে, অভিষেক ব্যানার্জির বাড়িতে সিবিআই ঢোকে তার বৌমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, দৌড়ে চলে আসেন এবং সেখান থেকেও নিষ্কৃতি পান এবং ফ্যামিলিকে বাঁচান মুখ্যমন্ত্রী থাকাকালীন। বর্তমানে উনি মুখ্যমন্ত্রী আছেন। এবং রিসেন্ট ইডির সঙ্গে যে ফাইল চুরি, ধাক্কামুক্কি, যে আইপ্যাক কাণ্ড, কোল স্ক্যাম থেকে জড়িত যে ফাইল চুরি করে নিয়েছেন, ইডির কাছ থেকে কেড়ে নিয়েছেন, সেটাও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা এবং একটা ঐতিহাসিক ঘটনা। ভারতের ইতিহাসে স্বাধীনোত্তর পরে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কাজ করেছেন কিনা আমার জানা নেই, আশা করি কেউই করেননি। এটাই কিন্তু সর্বপ্রথম। এবং এই সর্বপ্রথম মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে নিজের করা কেসে নিজেই ওকালতি করলেন। যদিও ওনার হয়ে সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য কপিল সিব্বাল ছিলেন, মনু সিংভি ছিলেন, বড় বড় উকিল উনি পুষে রেখেছেন 100 দিনের কাজের লেবারের মতন। কপিল সিব্বাল এখন পশ্চিমবঙ্গের হয়ে সেই লেবার খাটছে 100 দিনের কাজের মতো। তা সত্ত্বেও উনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে উনি নিজে কেসটা লড়বেন। যাই হোক, যথারীতি উনি কিন্তু সেই সুপ্রিম কোর্টে পৌঁছে যান এবং নিজের কেস নিজে লড়েন। মমতা ব্যানার্জি নিজে জানে যে এই কেস উনি জিতবেন না। এটা একটা নিছক লড়া, পাবলিক স্যাটিসফ্যাকশন বা পাবলিক শো অফ, পাবলিককে দেখানোর জন্য, জনগণকে দেখানোর জন্য, পশ্চিমবঙ্গের মানুষকে দেখানোর জন্য। পশ্চিমবঙ্গে যে ওর ভিত সম্পূর্ণ আলগা হয়ে গেছে এবং দুধেল গায়ে ভোট যে কেটে পড়েছে, সেটা উনি খুব ভালো করে বোঝেন। ওনার মতন বোঝনদার বা ওনার মতন অভিজ্ঞ পলিটিশিয়ান ভারতবর্ষে এখন খুবই গুটি কয়েকজন আছেন, বাকি আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে কেউই নেই। উনি অ্যাকচুয়ালি দিল্লিতে পলিটিক্স করতে গেছিলেন। উনি যে চিফ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারের অফিসে হামলা করতে গেছিলেন, উনি সবই জানেন যে এইসব করে কোনো লাভ হবে না, এসব করে আমি কিছুই করতে পারবো না, যা হওয়ার তা হয়ে আছে, যা আইন কানুন সব হয়ে আছে, এর কিছু উলটফের করা যাবে না। তা সত্ত্বেও এখান থেকে 100 জনকে নিয়ে গেলেন জ্ঞানেশ কুমারের কাছে এবং সুপ্রিম কোর্টে সেই বিষয়টাকে উত্থাপন করলেন। তিনি, ওনার উদ্দেশ্যই হচ্ছে একটা রাজনীতি করা। যিনি ডেড বডিকে নিয়ে রাজনীতি করেন, তো এগুলো তো খুবই স্বাভাবিক ব্যাপার। উনি জানেন ওনার কাছে কোনো ইস্যু নেই, পশ্চিমবঙ্গের জনতার কাছে উপস্থাপন করার জন্য কোনো ইস্যু নেই। ওনার দিল্লি যাওয়ার আসল উদ্দেশ্যটাই হচ্ছে অন্যরকম। দিল্লি গিয়ে সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহকে একটা বার্তা দেওয়া যে তুমি কলকাতায় এসে ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে আমাকে কিছু করতে পারবে না। তুমি এখানে যে নাচনটা করে দিয়ে গেলে, আমি দেখো ডিজে নিয়ে যাচ্ছি, ডিজে নিয়ে গেলেন এবং ওখানে ভালো করে ঘেটে করে দিলেন। ওখানকার পুলিশদেরকে দৌড়ালেন, ওনাদেরকে এমনভাবে বললেন যে আমাকে দেখে তোমরা কি ভয়ে দৌড়ে পালাচ্ছ? দৌড়ে পালিয়ে কোনো লাভ নেই, আমি তোমাদেরকে কিছু করব না, আমি শুধু নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে এসেছি এবং একটা বার্তা দিতে এসেছি। এই যে দিল্লির রাস্তায় নেমে
যে একটা ক্যাওয়াস উনি করলেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওনার কাজ এবং রুটি শেখাই হচ্ছে ওনার কাজ, রাজনীতি করাই হচ্ছে ওনার কাজ। উনি যে উদ্দেশ্য গেছিলেন সেই উদ্দেশ্য কিন্তু ওনার সাকসেস হয়েছে। উনি পুরো দিল্লিটাকে ঘেটে ঘ করে দিয়েছেন। পরক্ষণে তারপরের দিনে ইডি ভার্সেস মমতা যে ফাইল চুরি কেস ছিল তার শুনানি ছিল, সেটাকেও কোনো রকমে টেলে দেওয়া গেছে এবং সেই ভয় একটা ছিল, মনের মধ্যে ভয় তো ছিল বা আছেও এখনো, এবং সেই জিনিসটাকে জয় করার জন্য উনি আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে যে এসআইআর যেন বাতিল করা হয়। এসআইআর এর জন্য যে সমস্ত মানুষ মারা গেছে তা চিফ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার দায়ী, এবং মাইক্রো অবজাররা জেনে বুঝে নাম কেটে দিচ্ছে, এবং এসআইআর এ যে ভুল ভ্রান্তি হচ্ছে সেইগুলো সব যেন মাফ করে দেওয়া হয়, এবং আধার কার্ড হিসাবে তাদের পরিচিতি বা অ্যাড্রেস যাই বলুন সেটা যেন নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়। উনি খুব ভালো করে জানেন যে সুপ্রিম কোর্ট অলরেডি এইসব জিনিসগুলোর উপরে অলরেডি রায় দিয়ে দিয়েছেন, এবং আধার কার্ড যে ভ্যালিড নয় সেটা উনি খুব ভালো করে জানেন। তার সত্ত্বেও আধার কার্ডটাকে তুলেছিলেন, তার কারণ পশ্চিমবঙ্গে কত যে বস্তা বস্তা জাল আধার কার্ড বেরিয়েছে তা কিন্তু আমরা খুব ভালো করে জানি, এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ডুপ্লিকেট বানাতে সিদ্ধহস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বর্তমান সরকার। যাই হোক, উনি কিন্তু সওয়াল জবাবে যুক্ত ছিলেন এবং এটুকু উনি জয় করেছেন, এবং ইসিআইকে, চিফ ইলেকশন কমিশনকে উনি কিন্তু নোটিশ ধরাতে পেরেছেন যে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হচ্ছে, যে টাইটেল বিভ্রাট ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায় যে নাম বাদ হয়েছে এবং কারো কুমার আছে কুমার নেই, এই জিনিসগুলো কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলেছে যে ভালোভাবে চেক করবেন, বানান ভুল বা টাইটেলগত পদবিগত কোনো ভুল ভ্রান্তি থাকলে সহজে নাম বাদ দেওয়া যাবে না, সেটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তবেই নাম বাদ দিতে হবে। এইটুকু উনি জয় করতে পেরেছেন। যে জন্য উনি সুপ্রিম কোর্টে গেলেন, উনি চান লাইমলাইটে থাকতে, উনি চান প্রচার পেতে, উনি চান যে ওনাকে নিয়ে সব আলোচনা হোক, সারা মিডিয়া, সারা ভারতবর্ষ, সারা দেশ, সারা পৃথিবীর মানুষ, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে ভোটার, যে দুধেল গায়েরা আছে তাদেরকে একটা বার্তা দিতে চাইলেন, এবং সেটাতে উনি সাকসেস হয়েছেন। উনি বার্তা দিতে চেয়েছেন যে দেখো, আমি তোমাদের পাশে সবসময় আছি। এসআইআর নিয়ে যে জল ঘোলা হচ্ছে, যে আমার ভাই বোনেরা বাংলাদেশ পালিয়ে গেছে, যে সমস্ত আমাদের দুধেল গায়ে আছে ভোটার, সেই তাদের জন্য আমি যে লড়াই করছি, যে শেষ দেখা মানুষ এটাই দেখে যে শেষ দেখে ছাড়বো, সুপ্রিম কোর্টই হচ্ছে সেই শেষ দেখা বা শেষ রাস্তা। উনি কিন্তু সেই জিনিসটা করে দেখালেন, এবং উনি বলতে পারবেন আমি তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলাম, আমি তো সুপ্রিম কোর্টে নিজে ফাইট করেছি, আমি তো কারোর উপরে ছাড়িনি, আমি তোমাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, তোমাদের জন্য শেষ পর্যন্ত আমি থাকবো। এই শেষ পর্যন্ত কতদিন থাকে সেটাই এখন দেখার, এবং রাজ্যবাসীর মন জয় করা, এবং বিশেষ করে ভারতে যে রাজনীতিতে মমতা ব্যানার্জির নামে যে একটা কলঙ্ক বা দাগ ছড়িয়ে গেছে সেই জিনিসটাকে মেটানো এবং পুনরায় উজ্জীবিত করা ভারতের রাজনীতিতে, এবং একটা ন্যাশনাল পলিটিক্সে পুনরায় জায়গা পাওয়ার জন্য উনি কিন্তু এই সব কাজগুলো করলেন। উনি ইন্ডিজোটে শুধু বাংলার বিধানসভা ভোট তা নয়, উনি ইন্ডিজোটে কংগ্রেসকে এবং সমস্ত সহযোগী দলকে একটা মেসেজ দিলেন যে তোমরা তো কেউ পারো না বিজেপির হয়ে ওর সঙ্গে লড়তে, দেখো আমি বিজেপির সঙ্গে কিরকম ফাইট করছি, সমান তালে ওরা যাই করুক আমি কিন্তু পিছপা হব না, আমি হার মানব না। এবং রাহুল গান্ধী যে কথায় কথা বলে ভোট চোর, ভোট চুরি করে জিতেছে, অন্যান্য পার্টিরাও বলে, এবং রাহুল গান্ধীকে বলা হয়েছিল যে ভোট চোর বা ভোট চুরি যদি করে থাকে তাহলে সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, যদি একটা আতঙ্কবাদীকে বাজাবার জন্য রাত 12টায় সুপ্রিম কোর্টের দরজা খুলতে পারে
তাহলে এটা নর্মাল জিনিস, আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? তখন কিন্তু কেউ যায়নি, এবং রাহুল গান্ধীর যে সাপোর্টার বা যে বুদ্ধিদাতারা আছে তারা কিন্তু এই জিনিস রাহুল গান্ধীর মাথায় ঢোকায়নি, বা কোনো কংগ্রেস এবং ইন্ডি জোট কেউ কিন্তু যায়নি। আজকে মমতা ব্যানার্জি সেই বার্তা একটা দিচ্ছেন পরোক্ষভাবে, যে সুপ্রিম কোর্টে গিয়ে বিজেপির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমি ফাইট করতে পারি, আমি লড়তে পারি, এবং সুপ্রিম কোর্ট, চিফ ইলেকশন কমিশন, যাই বলুন নির্বাচন কমিশন, সবাইকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এবং কখনো কখনো ঝাঁঝালো কণ্ঠে বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গকেই শুধু টার্গেট করা হচ্ছে, আসামকে নয়। কারণ বিজেপি শাসিত রাজ্যকে উনি উল্লেখ করেছেন এবং পশ্চিমবঙ্গকে হাইলাইট করেছেন যে বেশি করে টার্গেট করা হচ্ছে, মানে ওনাকে বেশি টার্গেট করা হচ্ছে। এখানে ইডি সিবিআই অভিযান করা, এটা দুর্নীতি দমন কন্টিনিউ যে হারে চলছে, আর ভোট এলেই যে এই ইডি সিবিআই এর বারবারন্ত বাড়ে, সেটাও কিন্তু উনি উল্লেখ করেছেন। এবং পরক্ষণেই আবার সমবেদনা পাওয়ার জন্য উনি কিছু ছবি দেখিয়েছেন যে বেশ কিছু বিএলও আত্মহত্যা করেছে কাজের চাপে, এবং প্রচুর ফ্যামিলিতে অনেক প্রাণ হারিয়েছেন, এবং বহু মানুষ যারা জীবিত মৃত বলে ঘোষণা করেছে, এবং নামের বানানের ভুলের জন্য ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চালাচ্ছে। তা আদৌ কিন্তু বিশেষ করে বাংলাকে বা পশ্চিমবঙ্গকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, এটাই হচ্ছে ওনার বক্তব্য ছিল। এই সমস্ত বক্তব্য এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত ভোটার লিস্টে যাদের নাম বাদ পড়ে গেছে, যে সমস্ত বাংলাদেশি এসেছিল, যারা অনেকে পালিয়ে গেছে, এখনো কিছু আছে, এই তাদের উদ্দেশ্যে কিন্তু এই বার্তাটা দিলেন যে দেখো তোমরা তো পালিয়ে গেছো, তোমাদের নাম তো আমি তুলে দিয়েছিলাম, তো আমি তোমাদের হয়ে সওয়াল জবাব করছি, আমি লড়ছি। ওনার আরো একটা প্রস্তাব বা বক্তব্য ছিল যে 2024 যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুযায়ী 2026-এ ভোটটা হোক, তারপরে আপনি এসআইআর করুন, সমস্ত সহযোগিতা আপনি পাবেন। এবং পশ্চিমবঙ্গ থেকে যে আইএএস আইপিএস দেরকে অন্য রাজ্যে অবজারভার হিসাবে নিয়োগ করা হচ্ছে, তা খুবই বেআইনি, এটা করা উচিত নয়। এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে নিয়ে এসে যে মাইক্রো অবজার বসিয়েছেন, তারা না জানে বাংলা আর না জানে পশ্চিমবঙ্গের সংস্কৃতি বা কালচার, যাই বলুন, জেনে বুঝে তারা কিন্তু নামগুলোকে বাদ দিচ্ছে। আলটিমেট উনি রাজনীতি করলেন কোর্টের মধ্যে, যে গেমটা উনি খেলতে চাইছিলেন সেই গেমটা উনি খেলতে পারলেন, এবং উনি সাকসেস হয়েছেন। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ একমাত্র পশ্চিমবঙ্গের জনতার হাতে, বাঙালি জনতার হাতে। কোনো দিল্লিবাসী বা কোনো কলকাতাবাসীর হাতে ছেড়ে দিলে হবে না, সেটা পশ্চিমবঙ্গের জনতাকে জানতে হবে, বুঝতে হবে। আজকে ইলেকট্রনিক্সের যুগ, স্যাটেলাইটের যুগ, আজকে ঘরে বসে অনেক কিছু দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছেন, নিজেরাই এর বিচার বিমর্শ করবেন।